ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মনে হোসেন আল্লাহ রহমানুর রহিম রহমাতুল আলামিন। যারা এই ব্লগে নতুন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আসলে এখানে ভিউ করেন, মানে দেখেন, আপনারা দর্শক, সম্মানিত দর্শক, কিন্তু অনেকেই ভুলে সাবস্ক্রাইব করেন না। তো যাই হোক, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আজকের আলোচনাটাই হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে নিয়ে। আপনাদের করা প্রশ্ন, ব্লগে টাটকা প্রশ্ন করেছেন, আর আমি চেষ্টা করব টাটকা উত্তর দিতে। ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমার এই ব্লগ সেফ এন্ট্রি কি আবার চালু হবে? জি ভাই, সেফ এন্ট্রি আবার চালু হবে কিনা এটা বলা মুশকিল। তবে গত 16 তারিখ পর্তুগালের প্রেসিডেন্ট প্রতিনিধি দলের, অর্থাৎ অভিবাসীদের নিয়ে যে সংগঠন আছে অনেকগুলা, 7টা সংগঠনের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে। সেখানে পর্তুগালের রাষ্ট্রপতি আশ্বস্ত করেছে যে এটা টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ীভাবে সেফ এন্ট্রি বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে না, আবার চালু হতে পারে, এরকমই একটা আভাস। এবং এই বিষয়টি আর্টিকেল 88 এবং 89, যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করে সেফ এন্ট্রির মাধ্যমে বৈধ হতে পারত, এদেরকে নিয়ে আবার আগামী সেপ্টেম্বর 2024 সালে এইটা রিভিউ হবে। ঠিক আছে, তো আমরা আশায় বুকবাদী, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। আরেকজন বলেছেন, যাদের ফিন্যান্স সোশ্যাল আছে, ট্যাক্সও দিচ্ছে, ফাইল লক করা হয়েছে কিনা কীভাবে জানবো? দ্বিধাদ্বন্দ্বে আছে। ভাই, আপনাকে বলবো, আপনি যাকে দিয়ে ফাইল লক করিয়েছিলেন ওনাকে বলবেন, কিংবা আপনি যারা এই জিনিসটা বুঝে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইমাতে ঢুকবেন বা সেফে ঢুকবেন, ঢুকে আপনি দেখবেন ফাইল লক হয়েছে কিনা। ফাইল লক হলে নতুন করে কোনো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন না। এটাই হলো ফাইল লক করা। ঠিক আছে, ভালো করে দেখবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে আফ্রিকা থেকে কীভাবে আসা যায়। আমি আপনাকে বলবো, ভাই, আফ্রিকা থেকে আপনি ভিসা নিয়ে আসুন, ওয়ার্ক ভিসা নিয়ে আসুন। স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসুন। ঠিক আছে, জব সিকার ভিসা আছে। অনেকের প্রশ্ন যে জব সিকার ভিসা কি পর্তুগালে খোলা আছে কি নাই। আপনারা কোথায় পেলেন যে জব সিকার ভিসা বন্ধ হলো? আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই। না ফরেন অ্যাফেয়ার্স অফ পর্তুগালে পাইলাম, নাকি কনসুলার অফিসে পর্তুগালে পাইলাম, না অন্য ধরনের কোনো রিলায়েবল সোর্সে পাইলাম, যেটা আসলে আমি অথেন্টিকেটেড সোর্সেস বলি। তাই আমরা বলতে পারি জব সিকার ভিসা এখনও বন্ধ হয়নি। আপনারা চেষ্টা করুন আসার জন্য পর্তুগালে, যদি আসতে চান। এটা আপনাদের উপরে নির্ভর করে, কিন্তু জব সার্চ করা ভেরি ডিফিকাল্ট, টাফ পর্তুগালে, এটা আমি বলে রাখতেছি। তবে ভাগ্য যদি আপনার রিজিক যদি এখানে নিয়ে আসে আপনাকে টেনে, তাহলে আপনি আসতেই পারেন, ইউরোপে আসতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আরেকজনের প্রশ্ন করেছে, খুবই উনি টেনশনে আছেন যে ফ্যামিলি মার্কাসা খুলবে কিনা। অনেকে 1.5 বছর 1 বছর ধরে অপেক্ষামান, কিন্তু ফ্যামিলি মার্কাসার কোনো খবর নেই। তো আমার কথা হচ্ছে, জি খুলবে, কিন্তু অচিরেই খুলবে কিনা এটা আমরা গ্যারান্টি নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। আর খুব বেশি ফ্যামিলি মার্কাসা দরকার হলে আপনি লয়ারের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন, আর ভাগ্য সহায় হলে আপনি লয়ারের মাধ্যমে আপনি পেতে পারেন। ঠিক আছে, এখন অনেকে বলেছে যে পর্তুগাল ইজ অন গুড কান্ট্রি। হ্যাঁ, ওকে, পর্তুগাল কে বলেছে যে একেবারে খুব বেস্ট কান্ট্রি? পর্তুগালে যারা থাকে তারা আসলে মূলত কী জন্য থাকে? এখানকার রেসিডেন্ট হওয়ার জন্য, এখানকার পিআর পাওয়ার জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য, এবং এক সময় এখানে পাসপোর্ট পাওয়ার জন্য। তারপরে অনেকেই এদেশে থাকে। কারণ এই দেশে কেন থাকে? এই দেশে অনেকগুলো কারণ আছে। যাদের কোটি কোটি ডলার ইউরোর দরকার নাই, তারা এখানে পছন্দ করে। আমি অনেক মানুষকে দেখেছি, আমেরিকান, ইউকের মানুষ এবং জার্মানি, সেনজেনের উন্নত দেশের মানুষ এখানে এসে তাদের শেষ বয়সটা এখানে সময় কাটায়। কারণ এটা একটা শান্তিপূর্ণ দেশ, নিরিবিলি দেশ, এবং ওয়েদার অত্যন্ত সুন্দর ওয়েদার এখানে। ঠিক আছে, বছরের প্রায় 9 মাসেই রোদ থাকে। ঠিক আছে, ঠান্ডা মানে নর্মাল ঠান্ডা থাকে, আর খুব গরম থাকে হচ্ছে এভারেজে 3 মাস। তো এই জন্যই হয়তো বা। আরেকজন, পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় কিনা, এখন এমার্জেন্সি ভিসা দেয় কিনা জানাবেন। ভিসা দেয় এম্বাসি, তবে আপনি ওয়ার্ক পারমিটের রিলেটেড যতগুলো পেপারস আছে অরিজিনাল, সেগুলো আপনি এম্বাসিতে জমা দিবেন। আপনি ভিসার আবেদন করবেন, ওয়ার্ক ভিসা পেলে আপনি ভিসা নিয়ে আপনি পর্তুগালে আসতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ওকে। আর আরেকজনে প্রশ্ন করেছেন যে উনি কাতার আছেন, কাতারে ছোটো মাঝারি হেভি লাইসেন্স আছে, কাতারের এখানকার লাইসেন্স ট্রাফিক রেজিস্ট্রি বলছে যে পর্তুগালে ট্যাক্সি ক্যাবের ভিসা আছে। ট্যাক্সি ক্যাবের ভিসা আছে বলতে আমার জানা নাই। তবে পর্তুগালে আসার পরে আপনি এখানে যদি বৈধ হন বা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, এখানে আসলেও আপনি যদি রেসিডেন্সি কার্ড, টিআরসি কার্ডটা আপনি প্রথম পান পর্তুগালে, তারপরে আপনি কাতারের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটাকে আপনি এখানে ট্রান্সফার করবেন, অর্থাৎ চেঞ্জ করবেন। এক্সচেঞ্জ করার পরে পর্তুগালে যে পারমিটটা দিবে, এটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চালাতে পারবেন। তবে এখানে কিছু কন্ডিশন আছে, শর্ত মেনে, আইএমটি পর্তুগালের শর্ত মেনে আপনাকে গাড়ি চালাতে হবে, মনে রাখবেন। আরেকজন হবিগঞ্জের ছেলে, উনি বললেন উনি আসতে চায়।
অভিজ্ঞানজোর ছেলেকে আপনি ভাইকে ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য। ভাই আপনি চেষ্টা করে যান ওয়ার্ক পারমিটে। আর পর্তুগালে ওয়ার্ক পারমিট বলতে বোঝায় এগ্রিকালচারের ভিসা। আর এগ্রিকালচারের ভিসার মধ্যে মূলত মানুষ নর্মালি ভিসা পাইলে আইসে এখানে মূলত আবার যে 3-4 মাস কাজ থাকে বা 5 মাস কাজ থাকে, তারপরে টিআরসি কার্ডটা পাওয়ার পরে বলে যে আপনি আপনার মতো করে কাজ খুঁজেন, এই হলো সমস্যা। তারপরে কিন্তু আপনি যদি কাজ পেয়ে যান তাহলে আপনি ফর দ্য লং টার্ম দীর্ঘদিন আপনি পর্তুগালে থাকতে কোনো আপত্তি নাই। আরেকজনে বলেছেন যে আমার সাউন্ড চেক করার জন্য ব্রডকাস্টিংয়ের, ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক সময় আমি আসলে বিজি এলাকাতে ভিডিও করে থাকি আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। অনেকে সুন্দর সুন্দর ভিউ দেখতে পছন্দ করে ইউরোপের। আরেকটা কথা হচ্ছে অনেক সময় কোয়াইট প্লেস থাকে, অনেক সময় কোয়াইট প্লেস থাকে না। যেমন এখন আমি যে ভিডিওটি করছি এটা সম্পূর্ণ কোয়াইট একটি এরিয়া, শান্তিপূর্ণ একটি এলাকা, সেখানে আশা করি এখন উপভোগ করছেন। ধন্যবাদ এবং সরি ফর ইন্টারাপশন। যাই হোক, একজনে প্রশ্ন করেছেন যারা 3 জুনের আগে সোশ্যাল ফিনান্স করেছে তাদেরকে ফাইল লক করার কোনো সুযোগ দিবে কিনা জানাবেন। এখনও পর্তুগালের সরকারের পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা কোনো ঘোষণা পাই নাই যে ফাইল লক করা যাবে কি না। তবে আশায় বুক বাঁধি আমরা, কারণ পর্তুগালের সরকার ইমিগ্রেশন ফ্রেন্ডলি সরকার। এই দেশের বর্তমানে আমার মনে হয় যতদূর নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন উনি যথেষ্ট জেন্টেল, ওনার কথাবার্তা তাই মনে হয়। বাস্তবে আমরা দেখি, একটু অপেক্ষা করি, কোনো সুযোগ মিলতেও পারে। এই হলো বিষয়। তাড়াহুড়া করে আমরা যেন কোনো ডিসিশন না নিই, হুট করে যেন আমরা অন্য দেশে চলে না যাই। যাদের ট্যাক্স চলমান তারা ট্যাক্স দিয়ে যান, ঠিক আছে। হয়তোবা আপনার আবার যদি সেই সুযোগটা দেয় কোর্ট থেকে, দেখেন অনেকগুলা জাজেস নিয়োগ দেওয়া হয়েছে রেসিডেন্সি পারমিটের করার জন্য, পারমিট দেওয়ার জন্য, মানে জন্য রায় দেওয়ার জন্য, ঠিক আছে। আর প্রায় 300-র মতো ওয়ার্কার নিয়োগ দিয়ে আছে, মানে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে আইমাতে, ওই যে পেন্ডিং 4 লাখ ফাইল যে রয়েছে এগুলোর সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আমরা আসলেই আশায় বুক বাঁধবো, শুভ কোনো নিউজ আসতেও পারে। ইতালির পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হোল্ডার একজন, উনি নেদারল্যান্ডে কাজ করা যাবে কিনা এবং রেসিডেন্সি পরিবর্তন করা যাবে কিনা। যারা ইতালির পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হোল্ডার তারা সেনজেনের এক ক্যাটাগরির দেশগুলোতে কাজ করতে পারবেন। তবে সেখানে যায় আপনাকে বলতে হবে যে আপনি ওখানে কাজ করতে চান, আপনি জব পেয়েছেন, তাইলে তারা একটা অতিরিক্ত অ্যাডিশনাল একটি কার্ড দিবে আপনাকে, রেসিডেন্সি কার্ড এবং পারমিট দিবে। এটার জন্য আপনি নিজে না পারলে আপনি এখানে ইমিগ্রেশন কনসালটেন্ট এর কাছে যাবেন। নেদারল্যান্ডে অনেক ইমিগ্রেশন কনসালটেন্ট আছে, অনলাইনে আপনি সার্চ করে দেবেন, গুগলে আপনি পাবেন, ঠিক আছে। তাইলে তারা আপনাকে একটা নির্দিষ্ট ফি নেওয়ার বিনিময়ে আপনাকে এই সেবা দিবে। আরেকজন বলল ইন্ডিয়া থেকে ভিসা কেমন হচ্ছে, কত % ওয়ার্ক ভিসা হচ্ছে। আসলে এটা বলা মুশকিল যে কত % ওয়ার্ক ভিসা ইন্ডিয়া দিচ্ছে, তবে কম বেশি আমরা 50-50 ধরে নিতে পারি। আর অনেক সময় নিচ্ছে ইন্ডিয়া থেকে ভিসা দিতে, এতটুকু আমি জানি। আর পর্তুগালের রেসিডেন্ট ভিসা বলতে কী বোঝায়? পর্তুগালের রেসিডেন্ট ভিসা বলতে কোনো কিছু নাই। এখানে আমরা ন্যাশনাল ভিসা বলতে পারি, যেটা আসলে ফর দ্য লং টার্ম ভিসা, অর্থাৎ মোর দেন 3 মান্থস যারা পর্তুগালের ভিসা নিয়ে আসে, এটাকে ভিজিট ভিসা বলে না, এটাকে বলে ন্যাশনাল ভিসা, অর্থাৎ ডি ক্যাটাগরির ভিসা। এটা নিয়ে আসলে আপনি পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। ফার্স্ট টিআরসি কার্ড পাবেন 2 বছরের, তারপরে পাবেন 3 বছরের, এভাবে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনি পর্তুগালের পিআর পাবেন। এটাকে বলে কার্তাও দা সিডাদাও বা সিটিজেন কার্ড। তারপরে আপনি পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। একজন বলল যে কাতার থেকে ব্যাংকিং স্টেটমেন্ট না থাকার সাবস্টিটিউট বা বিকল্প কিছু করা যায় কিনা, আর ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট আপনি মিনিমাম 12-14 লাখ টাকা দেখাইতে পারলে, অ্যারাউন্ড 10 লাখের ভিতরে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে না পারেন, আমি বলবো আপনি মানি এক্সচেঞ্জে যাবেন। আপনার কাছে যে কাতারি দিনার আছে বা কাতারি যে কারেন্সি আছে মুদ্রা, সেই মুদ্রার সমপরিমাণ আপনি ইউরো করে নেবেন, ইউরোতে কনভার্ট করবেন। তারপরে মানি এক্সচেঞ্জ থেকে আপনি একটা মানি রিসিপ্ট নেবেন, সে একটা বৈধ রিসিপ্ট দেবে না, সেই রিসিপ্টটা আপনি এই অ্যাম্বাসিকে দেখাইবেন যে আপনার এই সমপরিমাণ টাকা আছে, ঠিক আছে। আর সলভেন্সি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন, তারপরে একটা ইনভিটেশন লেটার নেবেন ইত্যাদি। এই নিয়ে আপনি ভিসা আবেদন করবেন। আর 2টা প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো শেষ করব। এই পুরনো প্রশ্ন করেছে জব সিকার ভিসা চালু আছে কিনা, এখনও চালু আছে, বন্ধ হয় নাই আমি যতটুকু জানি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, উনি কোনো কিছু জানতে চান, প্লিজ হেল্প মি। আমি কি হেল্প করব? আপনি যদি প্রশ্ন করতেন এখনই আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে যেতেন, তাই সরাসরি প্রশ্ন করবেন আমার ব্লগে, ঠিক আছে। আর আরেকজন বললেন যে আমার সাথে যোগাযোগ করার দরকার ছিল। দেখেন, আমার সাথে আমি পার্সোনালি একমাত্র যোগাযোগ করার সুযোগ দিই আমি নতুন করে, সেটা হচ্ছে কনসালটেন্সি ফি নেই। কনসালটেন্সি ফি হচ্ছে যে ফর 30 মিনিটস, আপনি 10 মিনিটে কথা সেরে ফেলুন, এতে কোনো আপত্তি নেই। আমি সর্বোচ্চ আপনাকে 30 মিনিটস সময় দেবো, সেটা হোয়াটসঅ্যাপে কথা হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে কথা হবে। আমি একটা নির্দিষ্ট নাম্বার দেবো, যারা এটা জানতে চান তারা আমাকে ইমেল করবেন, ঠিক আছে। আমার uribidi@gmail.com
ঠিক আছে, ওটাতে ইমেল করবেন, আপনি কনসালটেন্সি ফি পরিশোধ করবেন। আমাকে পরিশোধ করার জন্য দুইটা মাধ্যম আছে, একটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন, আর একটা হচ্ছে এই ফি পরিশোধ করতে পারবেন হচ্ছে পেপ্যালের মাধ্যমে। আপনি ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ দেখেন আমি খুবই বিজি প্রফেশনাল, একেবারে নানান ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, আর আমার কনসালটেন্সি একটা পুরনো পেশা, এটা আমি এখন শেয়ার করছি। বাট ফ্রি কত সার্ভিস দেবো, ফ্রি দিতে দিতে দেখা যায় যে আমার কোনোই থাকে না, মানে টাইম ব্যালেন্স করতে পারি না, ওয়ার্ক টাইম ব্যালেন্স করা যায় না, লাইফ টাইম ব্যালেন্স করা। তো ইউরোপ একটা বিশাল বিষয়, যারা ইউরোপে আসবেন তারা বুঝবেন যে টাইম ইজ ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিং। আর আরেকজনের প্রশ্ন, ভাইয়া 7 লাখ 8 লাখ দিয়ে সেনজেন দেশে যাবে কিনা, কাজ করা যাবে কিনা? জি, আপনি চাইলে 3 লাখ টাকা দিয়েও তো আসতে পারেন, যদি আপনি ভিসা পান, ওয়ার্ক ভিসা পান, নিজে ভিসা করে কিন্তু পর্তুগালে বা সেনজেনে অন্যান্য দেশে আসা যায়। সেই সুযোগ আপনি যদি বুদ্ধি জ্ঞান থাকে, কনসালটেন্সি বুঝেন, আপনি ভিসার এম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন নিজেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে, তবে আপনি ভিসা পেলে আপনি পর্তুগালে আসবেন বা ইউরোপে আসবেন, এতে কোনো সমস্যা নেই। আরেকজন বললো ডেনমার্কে স্পাউস ভিসা গেলে পর্তুগালে কার্ড রাখা যাবে এখানে। ঠিক আছে, শুনেন, যে দেশে আপনি বৈধ সে দেশে আপনি কাজ করতেও বৈধ হবেন, স্টুডেন্ট পড়াশোনা করতে বৈধ হবেন ইত্যাদি। কিন্তু এক দেশে স্পাউস ভিসা নিয়ে গেলে সেখানে আপনি এডিশনালি 3 মাস পর্যন্ত সেনজেনের অন্য দেশে থাকা যায়, এটা আমিও জানি, আপনিও না জানলে জেনে নিন। তারপরে আপনি আবার চলে আসবেন, আপনি আবার যাবেন, সেখানে থাকবেন। কন্টিনিউ থাকতে গেলে একটা দেশে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড অথবা পিআর লাগবে, ঠিক আছে, অথবা টিআরসি নিয়ে কন্টিনিউ করে যাবেন, ধারাবাহিকভাবে রিনিউ করার মাধ্যমে আপনি 5 বছর 7 বছর 10 বছর থাকবেন। আর শেষ একটি প্রশ্ন, যে ড্রাইভিং লাইসেন্সে ড্রাইভ করা যাবে কিনা কাতারের ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আপনি মনে করেন সেনজেনের অনেকগুলো দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশের সাথে, যেমন আপনার আরব আমিরাতের ড্রাইভিং লাইসেন্স দিয়ে 43 বা 39টি দেশে ড্রাইভ করা যায়, ঠিক আছে, 3 মাস বা 6 মাস পর্যন্ত। তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করার মাধ্যমে সেনজেনের ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেনের দেশগুলোতে ড্রাইভ করতে পারবেন, পেশা হিসেবেও ড্রাইভিংকে বেছে নিতে পারেন। আরেকজনে প্রশ্ন করেছেন যে নরওয়ে ভিসা ফ্রি এন্ট্রি চালু করেছে, বাংলাদেশ এর মধ্যে আছে কিনা? জি, বাংলাদেশ 95টি দেশের মধ্যে নাই, ঠিক আছে, ইন্ডিয়া আছে বা অন্যান্য দেশ আছে। তো ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখলেন, প্রশ্নোত্তর পর্ব দেখলেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।